রাত প্রায় 12টা বাজে। একটা ঘন কালো জঙ্গলের ভিতর দিয়ে হেঁটে আসছি। সব দোষ ফাহিমের। কতবার বলছি এত দূরে খোলা রাখবি না, তাও রাখছে। হয়েছে কি, আমি আর ফাহিম খুব ভালো ফুটবল খেলতে পারি, আর মানুষ আমাদের খেলার জন্য নেয়। আর এসবের খোঁজ খবর সব ফাহিম নেয়, আমি শুধু খেলি আর টাকা নেই। তাই বরাবরের মতোই ফাহিম দূরে খেলা রাখছিল, আর এত দূরে হবে যেটা আমি জানতাম না। খেলা শেষ করে ওদের মানুষ আমাদের বাড়িতে পৌঁছে দেওয়ার কথা ছিল, কিন্তু মাঝপথে এসে ওদের গাড়ি নষ্ট হয়ে যায়, যার কারণে আমাদের হেঁটে হেঁটে আসতে হয়। আর এই পথে রাতে কোনো গাড়ি চলে না। হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গেছে। আর ফাহিম আমার বেস্ট ফ্রেন্ড। শালা তোরে মনটা কইতেছে মেরে ফেলি। কে বলছিল এত দূরে খেলা রাখতে? হ্যাঁ, ধুর বেটা, টাকা বেশি ছিল। কত পাইছস? 10,000 টাকা তো আমার কাছ থেকে নিয়েই নিছস। আর তুমি মনে হয় রাখো নাই। তাহলে এত কথা বলিস কেন? আজকে যদি একটা বাইক থাকতো তাহলে এভাবে হেঁটে হেঁটে বাড়িতে যেতে হতো না। আর তুই এটা কি করলি? হ্যাঁ, ওরা আমাদের বাড়িতে দিয়ে আসবে তা না, মাঝপথে ছেড়ে দিছে। আমি কি করব? আমি তো আর ওদের জোর করতে পারি না। আরেকবার দূরে কোথাও খেলা রাখিস। ইস, আমার তো ভয়ে হাঁটু কাঁপছে। সব দিকে শুধু জঙ্গল, কোনো কিছু দেখা যায় না লাইটের আলো ছাড়া। আমি বলছিলাম না মেন রাস্তা দিয়ে যেতে। তুই কি কস না এই রাস্তা দিয়ে গেলে তাড়াতাড়ি হবে? আর এখন ভয় পাও কেন? একদম কথা বলবি না। তোরে আগে বাড়িতে যাই, পরে বুঝতে পারবি। আর তোরা এখন শয়তান বুঝাবে। দেখ ফাহিম, ফাইজলামি করবে না, এমনি অনেক ভয় করছে। আমি শুনেছি এই জঙ্গলের ভিতরে নাকি গলা কাটা ভূত আছে। ফাহিমের কথা শুনে মনে হচ্ছে সত্যি সত্যি আমি প্যান্টের মাঝে হিসু করে দিব, এত ভয় করছে। আরে বেটা, ভয় পাস কেন? আমি আছি না, ভূতের সাথে একাই কুস্তি লেগে যাব। আরে আমি দেখে নিব, মনে রাখিস। আমাকে ভয় দেখানো? বলতে না বলতে একটা বৃষ্টির ডাক শুনলাম। মনটা চাইতেছে দৌড় দিয়ে পালিয়ে যাই, কিন্তু এখনো অনেক দূর বাকি আছে। কি? আমি বলছিলাম না এইখানে গলা কাটা ভূত আছে? আওয়াজ শুনছস? যা দেখ, উত্তরে বিয়ে করবে শালা, উল্টাপাল্টা কথা বলিস। কি রে, সামনে এটা কি দেখা যায়? আমাদের নিচে দেখ, রক্ত। ও মারে! এক লাফে ফাহিমের কোলে উঠে পড়লাম। এই শালা, আমার কোলে উঠলি কেন? তুই কি আমার বউটও? এখানে রক্ত কিভাবে এলো? তা কি আমি বলতে পারি? তুই আগে আমার কোল থেকে নাম বলছি। এত মোটা কেউ হয়? বাবারে, কি ওজন! আমি ফাহিমের কোলে থেকে নেমে, চল একটু সামনে এগিয়ে দেখি কি আছে। তোর কি একটু ভয় করছে না? ভয় আমাকে ভয় করবে? আমি কেন ভয়কে ভয় পাবো? বাবারে, তোর সাহস আছে বলতে হবে। তুই আমার পিছনে পিছনে আয়, আমি সামনে গিয়ে দেখি কি আছে। বলে ফাহিম সামনে যেতে লাগলো। ফাহিম কি জানি হাতে দিয়ে সরাতেই আমার চোখ কপালে উঠে গেল। দেখ বেচারাকে কিভাবে মারা হয়েছে। লিঙ্গ আর চোখগুলো তুলে ফেলা হয়েছে। ফাহিম, আমার খুব ভয় করছে। এগুলো ভূত হতে পারে মনে হয়। আরে এখানে ভূত টুত বলতে কিছুই নেই। এই ডিজিটাল যুগে কেউ ভূত প্রেত বিশ্বাস করে না, জানিস না? সত্যি তো, এখন কোনো ভূত নেই। তো আমি কি বলছি? তাহলে এইটা কি? এইটা আমাদের মতোই মানুষ। কিন্তু এখানে খুন করে রেখে গেল কে? আমারও মাথায় একই প্রশ্ন। এক, একে খুন করেছে কে? আর এখানে রেখে গেলই কেন? আমার মনে হচ্ছে ও কাউকে ধর্ষণ করেছে, এই জন্য লিঙ্গ কেটে ফেলে রেখেছে। পয়েন্টের কথা বলছিস? এক কাজ করো, থানায় নম্বর আছে না, কল দে। এই তোর মাথা খারাপ হয়ে গেছে? এখন যদি থানায় কল দেই তাহলে বলবে তোমরা এত রাতে এখানে কি করি, আর আমাদের সন্দেহ করবে। এর থেকে ভালো আমরা এখান থেকে চলে যাই। তাহলে ফোনে কয়েকটা ছবি তুলে নিই, দাঁড়া। তাড়াতাড়ি কর। আমি ফোনটা বের করে কয়েকটা পিক তুললাম। ফাহিম, একটা বিষয় দেখছো? কি? দেখ, ওই লিঙ্গ কেটে লিঙ্গে মরিচ দেওয়া আছে, তার মানে ওকে খুব শাস্তি দিয়ে মারা হয়েছে। আর ওর শরীরের কোনো গুলি বা ছুরির দাগ নেই, সব কয়টা কোপানোর দাগ। আর আমার কেন জানি মনে হচ্ছে এইটা চাইনিজ কুড়ালের কোপ। হুম, আমি তাই দেখছি। তুই এক কাজ কর, সবগুলো পিক বড় স্যারের কাছে পাঠিয়ে দে। তাহলে মনে হয় আমরা কোনো সূত্র পাবো। হুম, এইটা ঠিক বলছো। আচ্ছা, এখন চল, সকালে দেখবি পুলিশ এমনিই এই লাশ খুঁজে পাবে। আমাদের শুরু ঘটনা তালাশ করতে হবে, যদি স্যার আমাদের অনুমতি দেয়। ফুটবল খেলা ছেড়ে এসব করা ভালো লাগে না।
নিজের লাইফ গড়তে হলে এই চাকরি করতেই হবে। হুম। হাঁটতে হাঁটতে বাড়ির কাছে এসে পড়লাম। তাহলে আমিও যাই, নাকি এখনো ভয় পাবি? আরে না, তুই আমাদের বাসায় থেকে যা আজকে। না রে, সকালে বাবার সঙ্গে একটু কাজ করব, তাই যেতে হবে। আচ্ছা যা। ফাহিম চলে যাওয়ার পর চিন্তা করছি এখন কি কলিং বেল বাজাবো নাকি বাজাবো না। এমনি অনেক রাত হয়ে গেছে, বাসার ভিতরে তো যেতে হবে, নাকি বাইরে তো আর থাকা যাবে না। তাই কলিং বেল বাজাতে লাগলাম। এই ফাঁকে আমার পরিচয়টা দিয়ে দেই। আমি শেখ লাদেন ইসলাম তানজিম। আমরা 3 ভাই বোন, আমি সবার ছোট। আমার বড় ভাই একটা বোন আছে, আর বড় ভাইয়া বিয়ে করে ফেলছে। বাবার ছোট মোটো একটা বিজনেস আছে, আর ভাইয়া কোম্পানিতে কাজ করে, আর মা গৃহিণী। এখানে এই বাসায় আমার বোনের রাজত্ব চলে। বোঝেন না, একটাই মাত্র বোন আমার। হঠাৎ দেখি দরজা খুলছে। তুই আইস তো, যা, তোর এই ঘরে কোনো জায়গা নেই। এত রাতে আমার ঘুম ভাঙালি। আরবার বলছি, এত দূরে খেলতে যাবি না। তাও তো আমার কথা শুনলি না। তুই আমার লক্ষ্মী আপু না? তুই ছাড়া আমার কে আছে বল? হয়েছে, আর পাম দিতে হবে না। আয় ভিতরে। আমি ভিতরে যেতেই আপু দরজা বন্ধ করে দিল। কিছু খাইছ তো? আপু, তোমার ভাইকে আজ মেরে ফেলছে ওই ফাহিমের বাচ্চা। এত দূরে খেলা রাখছে, শেষে ওই সামনে একটা জঙ্গল আছে না, ওইটার ভিতর দিয়ে আসতে হয়। গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছি। তোরে কে আসতে বলেছিল? ওখানে কোনো একটা হোটেলে থেকে চাইতি। আর যদি তোর কিছু হয়ে যেত? বলে কান্না করতে লাগলো। আসলেই আমি সবার ছোট তো, এই জন্যই সবাই আমাকে খুব আদর করে, আর সবার থেকে বেশি আপু আমাকে ভালোবাসে। আর এমন হবে না আপু। আপুর চোখের পানি মুছে দিয়ে, তুই দাঁড়া, আমি খাবার আনছি। থাক আপু, তোমাকে আর কষ্ট করতে হবে না, তুমি ঘুমিয়ে পড়ো, আমি নিজেই নিয়ে খেতে পারবো। কোনোদিন তো নিজের খাবার নিজে বেড়ে খেতে দেখলাম না। সে আবার নিজের খাবার নিজে হাতে বেড়ে খাবে। বলে আপু খাওয়া আনতে চলে গেল। আমাকে আপু খাবার বেড়ে দিতেছে। আপু তুমি খাইছো? তোর জন্য অপেক্ষা করতে করতে অনেক রাত হয়ে গিয়েছিল, তাই আম্মু আর আব্বু জোর করে খাইয়ে দিছে। কতদিন বলছি তুমি আমার জন্য অপেক্ষা করবে না, জানো না তুমি? আমি কোনো সময় আসতে পারি, আবার অনেক সময় দেরি হয়ে যায়। আর একদিন দেরি করে দেখিস, পাগুলো ভেঙে ঘরের কোনায় লাগিয়ে রাখবো। আপু, আজকে না জঙ্গলের ভিতরে একটা জিনিস দেখছি। আসলে সব কথা আমি আমার আপুর কাছে শেয়ার করি, আর আপুর কাছ থেকে বুদ্ধি নেই। কি দেখোস? এই দেখো। বলে ফোনের পিকগুলো দেখাতে লাগলাম। তোরে কে বলছে পিক তুলতে? না, ইচ্ছে হয়েছিল তাই তুলছি। ফাহিমের বাচ্চাকে আগে হাতে পেয়ে নি। আমার ভাইকে যেখানে ইচ্ছে সেখানে নিয়ে যাবে। আর তুই এসবের সম্পর্কে কিছু জানিস না। একদম ঝামেলায় জড়াবি না। আরে না, কি যে বলো না আপু, আমি এসবের মাঝে নাই। আচ্ছা আপু, তুমি পিক দেখে কিছু বুঝতে পারলা? হুম এই গত 1 মাস আগে এই ছেলে একটা মেয়েকে রেপ করেছিল। আর যে এই কাজ করেছে, খুব ভালো করেছে। তুমি কিভাবে জানো এই 1 মাস রেপ করছিল? থাকিস তো সারাদিন ফুটবলের নেশায়, দেশের খবর তো কিছুই রাখিস না, জানবি কি করে? তাহলে আমারও মনে হয় যে খুন করছে সে খুব ভালো করছে। আমার কেমন জানি এমন মনে হচ্ছে, একে সাধারণ কোনো মানুষ মারে নাই। কিভাবে বুঝলে আপু? ওর শরীরের ভেতরে মরিচের গুঁড়া আছে, দেখ কি লাল হয়ে আছে। আর পা হাতের নখগুলো তোলা ফেলা হয়েছে। আর এইটা দেখ, যেই কুড়ালা দিয়ে কোপানো হয়েছে, মনে হচ্ছে এই চাইনিজ কুড়াল বাংলাদেশে নাই। তাই তো আপু। আচ্ছা, তোমার এত বুদ্ধি কিভাবে হলো আপু? মাথা খাটালে সবকিছুই সম্ভব। আপু, আমিও না তোমার মতো বুদ্ধিজীবী হতে চাই। যা, ফুটবল খেলে বুদ্ধিজীবী হ। আমরা দুইজন বুদ্ধিজীবী আপু। তুমি হলা পড়ার বুদ্ধিজীবী, আর আমি হইলাম ফুটবল খেলার বুদ্ধিজীবী। বাংলাদেশের সরকারের উচিত আমাদের দিয়ে নতুন জিনিস তৈরি করা। কি বুদ্ধিজীবী যে তুই? মাথায় গোবর ছাড়া আর কিছুই নেই। এভাবে বলো কেন আপু? তোমার ভাই দেখিও একদিন অনেক বড় কিছু করবে। দোয়া করি ভাই, এখন যা ঘুমা। আচ্ছা আপু। বলে ঘুমাতে চলে গেলাম। আমি একটি জিনিস বুঝি না, আপু সব কিছু দেখেই বুঝে ফেলে। চিন্তা করতে করতে ঘুমিয়ে গেলাম। সকালে যখন ঘুম ভাঙলো তখন দেখি অনেক বেলা হয়ে গেছে। ফ্রেশ হয়ে বাইরে এসে দেখি সবাই টিভির সামনে কি জানি দেখছে। যেই আমি টিভির নিউজ দেখছি, একেবারে অবাক হয়ে গেলাম। একটা মেয়ে, মুখে মাস্ক লাগানো, হাতে একটা চাইনিজ কুড়াল, আর এই কুড়াল দিয়ে একটা ছেলেকে কুপিয়ে কুপিয়ে অনেকগুলো টুকরো করে এগুলো বড় একটা কড়াইতে তেল লাল টুকটুকে হয়ে আছে, সবগুলো কড়াতে ফেললে বলছে।
কি অবাক হয়ে গেলেন? আমি এই শহরের লেডি মাস্তান। আজকে থেকে যাতে সবাই আমাকে ভয় পাবে, এই জন্য লাইভে আসলাম। আর কেউ যদি আমাকে ভয় না পায়, তাহলে এইভাবে মেরে কড়াইতে ফেলে ভাজি করে খাবো। পাশে অনেকগুলো মেয়ে, সবার হাতে রক্ত মাখানো, সবাই শয়তানি হাসা হাসছে। মনে হয় মাস্কের ভিতরে। আর একটু পর মেয়েটা লাইভ থেকে চলে গেল। আমি এসব দেখে কখন যে মাটিতে লুটিয়ে পড়লাম মনে নেই। যখন জ্ঞান ফিরল তখন দেখি আমি আপুর কোলে রেখে শুয়ে আছি। আম্মু আর ভাবি আমার মাথায় পানি ঢালছে। কি হলো ভাই, ঘুম থেকে উঠেই কি না কি দেখে অজ্ঞান হয়ে গেলা কেন? ভাবি একটা মেয়ে হয়ে কিভাবে একটা ছেলেকে কুপিয়ে কুপিয়ে খুন করলো? এইটার জন্য অজ্ঞান হয়ে যাওয়া লাগে? আচ্ছা ভাই, তুমি ভীতু কেন? তুই বল তো। আম্মু আমি কি ভীত? এই, আমার ছেলেকে কেউ কিছু বলবা না। বাবা যা, এখন একটু শুয়ে থাক, তাহলে শরীর ঠিক হয়ে যাবে। বাবারে, মনে একটু সাহস রাখিস। এত ভয় পাইলে তো আর চলতে পারবি না। আমিও এটাই বলি। দূর, আমার মাথা কিন্তু গরম হয়ে যাচ্ছে তোমাদের কথা শুনে। এই সবাই চুপ কর তো। যা ভাই, তোর রুমে যা। আমি আমার রুমে এসে যেইমাত্র শুইলাম তখনই দেখি ফোনটা বাজতেছে। আমি ফোনটা হাতে নিয়ে রিসিভ করতেই, কি খবর লাদেন? আগে খবর রাখবো, এটা টিভিতে কি দেখলি? এটা খুব ভয়ঙ্কর। কিভাবে এটা করলো আমি তাই চিন্তা করছি। না জানি, স্যার কখন কল করে বসে থাকে। শেষমেশ দেখবি রহস্য আমাদেরই বের করতে হবে। আজকে তো আমি এই নিউজটাই অজ্ঞান হয়ে গেছিলাম। আমি বুঝলাম না তোরে স্যার কেন এই চাকরি দিছে, তাও আবার আমাদের তোর আন্ডারে কাজ করতে হয়। আচ্ছা তুই এত ভয় পাস, তারপরেও তুই আমাদের সিনিয়র কিভাবে? আর বুঝলাম না স্যার কি দেখে তোরে চাকরি দিছে। এটা তোর জানতে হবে না, সবকিছু সবার জানা লাগে না। আমি না তোর বেস্ট ফ্রেন্ড? বল না আমাকে। তুমি আমার এখন কিন্তু উল্টাপাল্টা কথা বলবো। ফোন রাখো, আমি একটু ঘুমাইবো। আচ্ছা ঘুমা, তবে বিকালে কিন্তু আমাদের মাঠে খেলা আছে। আজকেও খেলা? বিকালে রেডি থাকিস। আজকে না খেললে হয় না? না হবে না, পাড়ার খেলা বুঝিসই তো। আচ্ছা ফোন রাখো। ফোন রেখে একটু ঘুমাইতে চেষ্টা করছি। এসব দেখে একদম মাথা ব্যথা হয়ে গেছে। ঘুম থেকে উঠে বাইরে এসে দেখি আপু আর ভাবি আড্ডা দিচ্ছে। আপু যা, রেডি হয়, একটু বাইরে যাব। বাহিরে যাবি তো যা, আমি কেন যাব? এত কথা বলিস না তো, যা রেডি হ, পরে তোরে বলবো। আমি কেন বাহিরে তোর সাথে যাব? এইটা বলবি তো নাকি? সারপ্রাইজ মনে কর। তুই রেডি হ, যা রে বোন। যাও, এত করে যেহেতু বলছে। তোরে মনটা চাইতেছে। হি হি হি। আসলে আপুর ফোনটা এত বেশি ভালো না, আর আপু ফোন কিনতে চায় না, তাই আমি আজকে আপুকে ফোন কিনে দিব। যা ভাই, আমার জন্য কিন্তু ফুচকা নিয়ে এসো। তোমার জন্য বাজার থেকে কুত্তারও গু কিনে আনবো। ছি ছি, কি সব বলো না। আর আমার হাতে মাইন না খেতে চাইলে নিয়ে আসবি কিন্তু মনে করে। হ, সবাই খালি আমাকে মারে, আজকে আমি সবার ছোট বলে। কে আমার ভাইকে মারে? কেন আমি মারবো? তাহলে আমি একটা লাঠি আনবো, ভাবি যাতে তুমি মারতে পারো। আপু তুই যেও, ধর আজকে আর বাইরে যাব না। এখন কিন্তু সত্যি সত্যি মাইর খাবি। চল বলছি। হ চল আপু। বাইরে এসে সরাসরি একটা মার্কেটে ঢুকলাম। ফোনের দোকানে গিয়ে আপুর জন্য একটা ভালো ফোন কিনে বাড়ির দিকে আসছি। আপু কোনো কথা বলে নাই, শুধু চেয়ে চেয়ে দেখছে। আপু ফুচকা খাবি? খাওয়া যায়, চল। হুম। ভাবির জন্য কতগুলো ফুচকা কিনে বাড়ির দিকে যেতে লাগলাম। বাড়িতে আসার পর, আপু বল। এই নে, এই ফোনটা তোর জন্য কিনছি। কে একটা ভাঙা ফোন চালাস? আসলে আম্মু ঠিকই বলতো, তোর ভাই এখন বড় হয়ে গেছে। তাহলে কি আমি সারা জীবন ছোট থাকবো? কিন্তু তুই এত টাকা কিভাবে পেলি? ফুটবল খেলে জমিয়েছি। আপু এসে আমাকে জড়িয়ে ধরে। অনেক অনেক ধন্যবাদ আমার ছোট ভাই। আচ্ছা ধন্যবাদ দিতে হবে না। ভাবি এই নাও তোমার ফুচকা। দাও দাও। ভাবিকে ফুচকা দিয়ে রুমে এসে রুমের দরজাটা ভালো করে বন্ধ করলাম। কম্পিউটার অন করে খুঁজতে লাগলাম কে বা কারা এই মেয়ে গ্যাং লিডার। আমি বড় স্যারের কাছে কল দিলাম। এই স্যার আবার খুব ভালো, আমাকে নিজের ছেলের মতো দেখে। আসসালামু আলাইকুম, কেমন আছেন স্যার? এই তো আলহামদুলিল্লাহ, তবে এখন থেকে আর ভালো নেই। কেন স্যার, কী হয়েছে? দেশের কি অবস্থা দেখছো?
একটা মেয়ে গ্যাং লিডার হয়ে এত কিছু করছে, আমরা কিছুই করতে পারছি না। স্যার আমি খোঁজখবর নিতেছি, আর এই মেয়ে গ্যাংয়ের বিষয়টা আমার আন্ডারে দিয়ে দেন, সব আমি সামলে নেব। আমি জানতাম তোমার মতো মানুষ দ্বারাই সম্ভব। আমি বড় স্যারের সাথে কথা বলে সব কিছু ব্যবস্থা করছি, আর তোমাকে এখনো কেউ চিনতে পারে নাই, এমনকি তোমার আন্ডারে যারা কাজ করে তাদেরকেও। জি স্যার, এই জন্যই আমি চাই এই রহস্যের সমাধান করতে। আমি রাতে ফোন করে তোমাকে জানাবো। ধন্যবাদ স্যার। স্যার ফোন রেখে দিল। আজ অনেকদিন পর একটা রহস্যময় মিশন পাবো ভাবতেও খুব ভালো লাগছে। রহস্যের সাথে আরও রহস্য। বিকেলে রেডি হয়ে যেই বাসা থেকে বের হব তখন দেখে আম্মু সামনে এসে বলল, কিরে বাবা, কই যাস? পাড়ায় ফুটবল খেলা আছে, যেতে হবে। না বাবা, আজকে যেতে হবে না, পরে তুই অসুস্থ হয়ে পড়বি। আরে না আম্মু, এমন কিছু হবে না। আচ্ছা যা, তবে সাবধানে। আচ্ছা আম্মু। আমি বাসা থেকে বের হয়ে ফাহিমকে কল দিলাম, কিন্তু ফাহিম কল রিসিভ করছে না। আরে বেটা, আমাকে কি তুই দেখতে পাস নাই? ও, তুই তাহলে এখানে? তোরে নিতে আইছিলাম, যদি তুই না যাস। সাবধান, আমার আপুর সামনে যাবি না, তাহলে কিন্তু তোরে এমন মাইট দিবে শেষ করে ফেলবে। ও মা, তা কেন রে? আমাকে যে যেখানে সেখানে নিয়ে যাস। আর ওই দিন রাতে দেরি করে বাসায় গেছি দেখে আপু অনেক রেগে গেছে। এসব দোষ মনে হয় আমার। এত কথা বলে লাভ নেই, আগে চল, পরে দেরি হয়ে যাবে। হুম মাঠে এসে দেখি সবাই রেডি আছে, আর খেলা দেখতে আজকে দেখি অনেক মানুষ আইছে। লাদেন, আজকে কিন্তু জিতাইয়া দিতে হবে। আর এসব চিন্তা করিস না, আজ পর্যন্ত আমাদের কেউ হারাতে পারছে বল? শুনছি ওরা সবাই নাকি ক্লাবে খেলে, সব কয়টারে ভাড়া করে আনছে। ও তাহলে এই ব্যাপার, আমাকে আগে বলবি না? আমি কয়েকটাকে আনতাম। আরে মামা, এসব কিছুই না। আমরা কি কম নাকি? তুই আর ফাহিম শুধু আমাদের সামনে থাকবি। এ কথা যেভাবে হোক আমাদের জিততে হবে। পাবেল ঠিক বলছে। আচ্ছা চল দেখি কি হয়। তো খেলা শুরু হয়ে গেছে। অনেক কষ্ট করে ওদের একটা গোল দিতে পারছি। হঠাৎ আমার নজর পড়লো মাঠের এক সাইডে একটা মেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে। হাসিটা এত সুন্দর লাগছে আমার কাছে, বলে বোঝাতে পারবো না। আর যখন মেয়েটার উপর নজর পড়লো তখন দেখি মেয়েটা হালকা কালো। আমি মনে মনে চিন্তা করছি, সবাই তো সুন্দর মেয়ে বিয়ে করে, আমি না হয় কালোই মেয়ে বিয়ে করব। আসলে আমি ওর হাসির মায়ায় পড়েছি। প্রথম দেখে কাউকে এত ভালো লাগছে, হঠাৎ দেখি কে জানি আমাকে ধাক্কা দিতেছে। কে কে? আরে বেটা, তুই ওই দিকে তাকিয়ে কি দেখিস? সেই কখন থেকে দেখি তাকিয়ে আসত। না এমনি। আমি তো একটা রহস্যের গন্ধ পাচ্ছি। তোরাও না? আচ্ছা চল, আজকে সবাই মিলে আড্ডা দিব। আচ্ছা চল, তাহলে তো মজাই হবে। হুম আমি আবার আড়াল চোখে মেয়েটার দিকে তাকালাম, কিন্তু কই গেল মেয়েটা? দূর, একটা ছবি তুলে রাখলাম। আচ্ছা সে যাই হোক, মেয়েটাকে দেখলেই তো আমি চিনতে পারবো। কই যাবে, খুঁজে তো বের করবই। সবাই মাঠের এক কোণায় বসে। বন্ধু, আজকে উল্টোপাল্টা জিনিস খাবো, অর্ডার দিছি, আসতেছে। দেখ, এসব খাইলে তোরা খা, আমি এসবে নাই। আচ্ছা, তোরা দুজনে এত ভয় পাস কেন বলতো? শোন ভাই, এসব আমরা খাই না, আমাদের ভালো লাগে না। আচ্ছা লাদেন, তুই প্রেম করবি না? করবো তো তোর শালির সাথে। আর তুই তো এখনো বিয়েই করস নাই। দেখ কেমন মজা করছে। মজা করছি। তোরা তাহলে মনে হয় প্রেম করস। আমরা প্রেম করি না, তবে যে মেয়েকে পছন্দ হয় তাকে জোর করে হলেও। বাস বাস, আর বলতে হবে না। আচ্ছা তোদের একটা কথা বলবো। বল, তবে জ্ঞান দিবি না। তোরা যে মেয়েদের সাথে এসব করস, এসব তো ধর্ষণের কাতারে পড়ে। তোদের কি একটু দয়া করে না? আমি এসব করি না, ওই পাবেল আর সুমন। এসব করা ভালো না, জানিস না একটা মেয়ে কত অসহায়। অসহায় তুই কাকে বলছিস? যখন একটা মেয়েকে প্রপোজ করি তখন তাদের ডিমান্ড বেড়ে যায়। আর যদিও প্রেম করে ফেলি তাহলে দেখবি তলে তলে টেম্পো চালাই। আরও কয়েকটা আছে, তাই আমরা যা করি সব ঠিক কাজ করি। একদিন এর হিসাব বুঝবি। তোরা আমাদের বন্ধু, বন্ধুর মতো থাকবি, আর অন্য কিছু একদম বলবি না। না রে ভাই, তোদের জ্ঞান দেওয়ার মতো আমরা আবার কে? এই তো চলে আসছে। তোরা খা। আমি আর ফাহিম বসে বসে ফোন টিপতে লাগলাম। অনেক রাত হয়ে গেল, এখন চল। হুম তোরা নিজেদের কন্ট্রোল করতে পারবি নাকি ধরা লাগবে? কত খেয়েছি এগুলো তার হিসাব নেই, আর আমরা নিজেরাই কন্ট্রোল করতে পারি, এখন অভ্যাস হয়ে গেছে। ভালো, এখন চল। আমরা মেইন রাস্তা দিয়ে হাঁটতে লাগলাম।
হঠাৎ পাভেল বলল, চল বাড়িতে যেতে, যেন তাড়াতাড়ি হয়ে অন্য একটা রাস্তা দিয়ে যাই। তাই করতে, নইলে আবার দেরি হয়ে যাবে। অন্য একটা রাস্তা দিয়ে যেতে লাগলাম। চারপাশে কিছু গাছ ঝোপঝাড়ও আছে। হঠাৎ সামনে দেখি দুইটা মেয়ে বাইক নিয়ে কই জানি যাইতেছে। পাভেল আর সুমন মেয়েগুলোকে থামিয়ে বলল, আপু, আপনাদের কাছে কোনো দড়ি হবে? মেয়েগুলো ভয়ে ভয়ে বলল, ভাইয়া আমাদের যেতে হবে। আপু, বিশ্বাস করতে পারেন, আমরা আপনার কিছু করব না, শুধু একটা দড়ি দিয়ে দেন। মেয়েগুলো বাইকের পিছন থেকে একটা লবরের মতো কি জানি দিল। আপু, আপনারা চলে যান। আর এই রাতের বেলায় কই যান? একটা বান্ধবীর বাড়িতে। আচ্ছা ভাইয়া, আমরা এখন যাই। 1 মিনিট, লাদেন আর ফাহিম, একটু সাইডে আয় তো, তোদের সাথে কিছু কথা আছে। আচ্ছা যাবো, তার আগে মেয়েগুলো চলে যাক। আরে বলছি তো যাবে, তুই একটু এইদিকে আয়। বলে পাভেল আর সুমন আমাকে আর ফাহিমকে একটা গাছের সাথে তাড়াতাড়ি বেঁধে ফেললো আর কাদির মেয়েগুলোকে আটকে রাখছে। তবে মেয়েগুলো যাওয়ার জন্য খুব চেষ্টা করছে। কিরে, আমাদের এখানে আটকে রাখলি কেন? তোরা আমাদের পথের কাঁটা, তোদের জন্য মেয়েগুলোর সাথে কিছু করতে পারবো না, তাই তোদের আগে বেঁধে ফেলেছি। দেখ পাভেল, এমন করবি না মেয়েগুলোর সাথে, ওদের ছেড়ে দে। আমাদের কাজই এটা। চুপ করে দেখ, কথা বললে জায়গা মতো দিব। পাভেল, আমি না তোর বন্ধু, বন্ধুত্বের দোহাই দিয়ে বলছি, প্লিজ মেয়েগুলোকে ছেড়ে দে। পাভেল একটা রাইফেল ধরে আমার মাথায় বলল, এটা দেখছো কি, কোনো কথা বলবি না। বলে মেয়েগুলোর কাছে গেল। মেয়েগুলো বাঁচার জন্য খুব চেষ্টা করছে, কিন্তু তিনজন ছেলের সাথে কিছুতেই পারতেছে না। মেয়েগুলোর কাপড় টেনে টেনে ছিঁড়ে ফেলছে। হঠাৎ কোথায় থেকে 5টা বাইক এলো, যার কারণে ওরা মেয়েগুলোকে ছেড়ে দিল। যারা বাইক নিয়ে এসেছে সবগুলো বাইক থেকে নামার পর আমি তো দেখে অবাক হয়ে গেলাম, কারণ এগুলো হলো ওই মেয়ে গ্যাং লিডার, মুখে সেই একই মাস্ক পরানো। লাদেন, আমি কি স্বপ্ন দেখছি? না, এরা সত্যি সত্যি মেয়ে গ্যাং লিডার, কিন্তু ওরা কিভাবে জানে এখানে যে ধর্ষণ হবে? ভালো হয়েছে ওরা এসেছে। মেয়েদের গ্যাংগুলো নেমে কোনো কথা নাই পাবেলের ঘাড় বরাবর দিল এক কোপ। পাবেল কলাকাটা মুরগির মতো লাফাইতেছে। তিনজনকে এভাবে কুপিয়ে মেরে ফেললো। অন্য মেয়েগুলোকে বলল চলে যেতে। মেয়েগুলো যাওয়ার আগে আমার আর ফাহিমের বাঁধনগুলো খুলে দিয়ে বলল, ধন্যবাদ, আপনারা আমাদের বাঁচাতে অনেক চেষ্টা করছেন। আর মেয়ে গ্যাংগুলো সব কয়টা লাশ নিয়ে চলে যাচ্ছে। লাদেন, লাশগুলো তো নিয়ে যাচ্ছে। নিয়ে যেতে দে, ওই দেখিস আগের রাতের মতোই জঙ্গের ভিতরে পাবি ওদের লাশগুলো। তুই কিভাবে জানিস? ওদের সম্পর্কে এখন অনেক কিছু জানি। কিন্তু আমাদের চোখের সামনে আমাদের 3 বন্ধুকে খুন করে ফেললো। ভালো করছে। ওদের মতো বন্ধু বেঁচে থাকলে জানি না আরো কত মেয়েকে এভাবে নষ্ট হতে হতো। আমাদের তো ওদের খুঁজে বের করা উচিত। না, ওদের কাজ তুই ওদের করতে দে। আমরা পুলিশ যা পারি না ওরা তা করে দেখায়। হরে, আমার তো লজ্জা হয় এই চাকরি করে। চল বাড়িতে যাই, আর ওদের কথা যদি কেউ জিজ্ঞেস করে বলবি আমাদের আরো অনেক আগে চলে গেছে। চল। বাড়িতে আসার পর কলিং বেল বাজাতেই আপু এসে দরজা খুলে দিল। এই তুই আজকে আবার দেরি করে এলি কেন? কতবার বলছি এত রাত করবি না। আসলে আজকে একটু সমস্যা হয়ে গেছিল আপু, এই জন্য। কি হয়েছে? পরে বলবো আপু, এখন আমার মাথা খুব ব্যথা করছে, আমি এখন ঘুমাবো। আচ্ছা যা। রুমে এসে ঘুমিয়ে গেলাম। সকালে যখন ঘুম ভাঙলো তখন ফ্রেশ হয়ে বাইরে এসে দেখি টিভিতে আবার সে একই নিউজ চলছে, রাতে যাদের মারা হয়েছে। এ আর নতুন কি, তাই আর টিভিতে চোখ দিলাম না। আমি টেবিলে বসতেই মা এসে নাস্তা দিল। কিভাবে দিনে দিনে খুনের সংখ্যা বেড়ে যাইতেছে দেখতেছো? বাবা, এখন দেখছো না আমাদের পাড়ার ছেলেগুলোকে মেরে ফেলছে? আমি মনে মনে চিন্তা করছি কেন মারছে। এটা তো আর তোমরা জানো না, জানলে হয়তো বুঝতে পারতা। বিকালে বাসা থেকে বের হয়ে ফাহিমকে আসতে বললাম, একটু পর ফাহিম এসে গেল। লাদেন, এভাবে আর চলতে দেওয়া যাবে না। কেন, কি আবার চলতে দেওয়া যাবে না? এই মাফিয়া গ্যাং লিডারদের ধরতে হবে, নইলে আস্তে আস্তে দেশের পরিস্থিতি আরও খারাপ হবে। ধরতে পারি আর নাই বা পারি, তবে এই মাফিয়া লিডাররা আমার মতো কখনোই খারাপ কাজ করে না। তুই দেখলি না, ওরা যারা মানুষের সাথে খারাপ কিছু করতে চায় ওদেরকেই মারে। বড় স্যার ফোন করছিল নাকি?
না রে, বলছিল জানাবে, কিন্তু এখনো বলে নাই। তাহলে তুই কল দে। আরে কয়েকটা দিন একটু ঘুরি মন মতো। তোরে আমি আজও বুঝতে পারি নাই। আচ্ছা বলতো, আমরা নিজেরাই নিজেদেরকে লুকিয়ে রাখছি কেন? ভাই শোন, তোর এত কথা শুনতে পারবো না, চল আজকে ফুচকা খাবো। আমার কাছে কোনো টাকা নাই, সব টাকা তুই দিবি। আচ্ছা দিব না, তাও চল। মেয়েদের মতো তুই ফুচকার জন্য এত পাগল কেন বুঝি না। দেখ ফাইমের বাচ্চা, আর কথা বলবি না, এখন চল। তো আর কিভাবে চলবো বল একটু, হাঁটতেছি হইতেছে না। তোর সাথে কথা বললে আমার মাথা গরম হয়ে যাবে। ফুচকার দোকানে এসে 2 প্লেট ফুচকা অর্ডার করে দাঁড়িয়ে আছি, হঠাৎ নজর পড়লো একটু দূরে। আরে এটা তো সেদিনের মেয়েটা। কি পছন্দ হয় নাকি? আরে বেটা, পছন্দ হয় মানে? এটা তো তোর ভাবি। ভাবি মানে? আরে এই মেয়েটাকে সেদিন ফুটবল খেলায় প্রথম দেখায় প্রেমে পড়ে গেছি। তো এখনো দাঁড়িয়ে আছোস কেন? তো দাঁড়িয়ে থাকবো না তো কি করবো? হ্যাঁ আরে বেটা তাড়াতাড়ি প্রপোজ কর, নইলে আজকে আবার চলে যাবে। ও ভালো একটা কথা বলছস, কিন্তু ফুল পাবো কই? ফোন থেকে যে কোনো একটা ফুল বের করে প্রপোজ করে ফেলবি। আচ্ছা। ভয় ভয় মেয়েটার কাছে গেলাম। বান্ধবীদের সাথে মেয়েটা কথা বলছিল। আমাকে দেখে কিছু বলবেন? বলতে তো চাই অনেক কিছুই। মানে? আচ্ছা প্রথমেই আপনার নামটা জানি, আপনার নাম কি? বান্ধবীগুলো বলল, এই মিতু, চল তো, এখানে দাঁড়িয়ে থাকা যাবে না। ও তার মানে আপনার নাম মিতু, খুব সুন্দর নাম। আর আমার নাম শেখ লাদেন। আর একটু দাঁড়ান, আপনাকে একটা কথা বলার ছিল। তাড়াতাড়ি বলেন, কি বলবেন? আপনাকে যে আমি পছন্দ করি সেটা জানেন? কি? সত্যি। এখন মনে হচ্ছে আমার বুকে অনেক সাহস জমে গেছে। আজকে আমাকে মাত্র দেখালেন, আবার বলেন পছন্দ হয়েছে? না, আপনাকে আমি ওই কালকে ফুটবল খেলায় দেখছি, কিন্তু পরে আপনি চলে গেলেন। দেখুন, এসব আমি মোটেও একদম পছন্দ করি না। তোমাকে আমি রানী করে রাখবো। বাবা, প্রপোজ না করে সরাসরি বিয়ের কথা বলছেন? আই লাভ ইউ। এটা তো শুধু সিম্পল, এইভাবে কেউ প্রপোজ করে? বাকিটা না হয় বাসর ঘরে করব। কিন্তু আমি দেখতে যে সুন্দর না? আমার কাছে আপনি বিশ্বসেরা সুন্দরী। আমার থেকে এখানে আরো অনেক সুন্দর সুন্দর মেয়ে আছে। জানেন পৃথিবীতে মেয়ের সংখ্যা কত বেশি? ছেলেদের সংখ্যার চেয়েও বেশি। একটা ছেলে যদি 4টা করে বিয়ে করে, তারপর অনেক মেয়ে থেকে যাবে ছেলের অভাবে। আর পৃথিবীতে এত এত মেয়ে থাকতে সে আপনাকেই আমার পছন্দ, কারণ আমার চোখে মনে হয় না যে আপনার থেকে আমি আরও কাউকে বেটার পাবো। আর আপনি যদিও ফিরিয়ে দেন আমাকে, তাহলে বারবার ফিরে আমি তোমার কাছে আসব, কারণ তুমি যে আমার প্রথম ভালোবাসা। কথা বলতে তো দেখি খুব পারেন। না, আমি সব সত্যি বলছি। আমাকে বিয়ে করলে সবাই বলবে আপনার বউ কালো। মানুষের কথায় আমার কিছু যায় আসে না। কিন্তু আমি যে ভালো না। আমার ভালোবাসা দিয়ে ভালো করে দিব। আমি একটা খারাপ মেয়ে। বিয়ের পর আমি তোমাকে ভালো করে দিব। কেন বুঝতেছো না? আমার লাইফ আর তোমার লাইফ এক না। এত কিছু আমি বুঝতে চাই না, তোমাকে আমি ভালোবাসি, এখন এই মুহূর্তে শুধু এইটাই বুঝি। দেখো, তোমাকে আমি ভালো করে বলছি, তুমি আমার সাথে থাকতে পারবে না। তোমাকে আমি ভালোবাসি আর কি থাকতে পারবো না? হ্যাঁ, তুই শুধু একবার রাজি হয়ে দেখ। বুঝছি তুমি পাগল হয়ে গেছো। হ্যাঁ, তোমার ভালোবাসায় আমি পাগল হয়ে গেছি, শুধু একবার রাজি হও না। তোমাকে তো আমারও পছন্দ হয়, কিন্তু আমার কাজগুলো যে মানুষকে খুন করা। দেখো, এত চিন্তা করতে হবে না, শুধু একবার হ্যাঁ বলো, আর কিছু লাগবে না। কিন্তু কোনো কিন্তু শুনতে চাই না। আমার কিছু শর্ত আছে। সব শর্ত আমি মানবো, তুমি শুধু বলো। আমি কি করি বা আমার কাজ কি, এইসব কিছুই তুমি কখনোই জানার চেষ্টা করবা না। বান্ধবীগুলো বলল, কি বলছিস মিতু? কেন অযথা একটা ছেলের জীবন আমরা নষ্ট করব? সব কিছুতেই আমি রাজি, এখন তো বলো হ্যাঁ কি না। আই লাভ ইউ টু। আমাকে কে আর পায়? তোকে জড়িয়ে ধরলাম খুব জোরে। আহা, জড়িয়ে ধরার যে কি একটা ফিলিংস, জানলে আরো আগে কারোর সাথে প্রেম করে ফেলতাম। এই এই কি করছো? ছাড়ো বলছি।
আমি মিতুকে ছেড়ে দিলাম। আমার অনুমতি ছাড়া কখনোই আমাকে টাচ করবা না। গার্লফ্রেন্ডকে জড়িয়ে ধরতে আবার অনুমতি লাগে? হ্যাঁ, লাগবে। আচ্ছা সমস্যা নেই, ধরবো না। তবে এখন কি তোমার পাশে আমি বসতে পারি? মিতু আমার চোখের উপরে তাকিয়ে আবার নিচে তাকিয়ে বলল। বসো। আমি কি মিতুর শরীরের সাথে আমার শরীর মিশিয়ে বসলাম। তোমাকে একটা কথা বলবো? বলো। তোমার পায়ের উপর কি আমি একটু শুইতে পারি? না, এটা কিন্তু বেশি বাড়াবাড়ি হয়ে যাবে। আমি বুঝলাম তুমি কখনই বলবা না, তাই আমি মিতুর কোলে মাথা রেখে শুয়ে পড়লাম। জানো, আজকে আমি আমার ভালোবাসার মানুষকে আমার নিজের করে পাইছি। আজ আমি অনেক অনেক খুশি। মিতু মনে মনে বলল। তোমাকে ভালোবাসতে মন তো চায় আমারও, কিন্তু আমার হাত পা যে বাঁধা, তোমাকে তো আর মিথ্যে ভালোবাসার আশা দিতে পারি না। কি চিন্তা করো তুমি একটু পর পর? না না, কিছু না। তোমার ভালো লাগছে না? লাগছে। আচ্ছা, আমাকে পেয়ে তুমি খুশি তো নাকি? খুশি হব না কেন? আমি মিতুকে জড়িয়ে ধরে অন্যদিকে ঘাটটা নিয়ে দেখি ফাহিম বলতেছে। সাব্বাস বন্ধু, কাজের মতো একটা কাজ করছস। আর মিতুকে জড়িয়ে ধরার কারণে মিতু কেমন জানি ছটফট করছে। কি হয়েছে? না না, কিছু না। হঠাৎ কোথায় থেকে 10-11টার মতো পুলিশের গাড়ি এসে আমাদের চারদিক ঘিরে ফেলছে। সব কয়টা পুলিশ গাড়ি থেকে নেমে রাইফেল আমাদের দিকে তাক করে আছে। আমি লাফ দিয়ে উঠে পড়লাম। বড় স্যার মাইক দিয়ে বলছে। দেখো মিতু, তুমি যে গ্যাং লিডার আমরা সব জেনে গেছি, আর তোমার সম্পর্কে আরো অনেক তথ্য আছে আমাদের কাছে। আশা করি তুমি আমাদের কাছে আত্মসমর্পণ করবে। আর লাদেন, তুমি এদিকে আসো। বিশ্বাস করেন ভাই, কয়েক মিনিটের জন্য আমি মনে হয় মারা গেছি। কি শুনলাম নিজের কানে মিতু নাকি গ্যাং লিডার, আর আমি কিনা শেষমেশ একটা গ্যাং লিডারের সাথে প্রেম করছি। মিতুর বান্ধবীগুলো বলল। আমরা আগেই বলেছিলাম এখান থেকে চল, এখন কি করবি? সবাই যেহেতু জেনে গেছে আমিই গ্যাং লিডার, তাহলে তো একটু দেখাতেই হয় আমার পাওয়ার। দেখো মিতু, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু তুমি যে এই সেই গ্যাং লিডার তা আমি জানতাম না। তুই শুধু আত্মসমর্পণ করো, আমি তোমাকে নির্দোষ প্রমাণিত করব, আর তোমাকে বিয়েও করব। আমার তো এখনো অনেক কিছু করার বাকি, আর তোর ভালোবাসা, আমার জীবনে কোনো ভালোবাসা নেই। তাহলে এতক্ষণ যে বলছিলে? মিতু, আমাকে গুলি করতে বাধ্য করবা না। মিতু আমার কাছে এসে আমার কপালে বন্দুক ধরে। কেউ আর এক পা এগোলে ওর কপালে গুলি করব। আমি শুধু মিতুকে তাকিয়ে দেখছি কিভাবে ও পারলো আমার মাথায় রাইফেল ধরতে। এই সবাই রাইফেল নিচে নামাও। মিতু আমাকে নিয়ে একটা গাড়িতে তুলল। লাদেনকে নিয়ে যাও, তোমাকে ছেড়ে দিব। আমি তো এত বোকা না। লাদেন, তুই ভয় পাস না, আমরা আসতেছি, তুই চিন্তা করিস না। মিতুর বান্ধবী গাড়ি চালাচ্ছে আর আমি মিতুর দিকে তাকিয়ে আছি। মিতু ভালোবাসার এই প্রতিদান দিলে? ভালোবাসা কিসের রে? আমার জীবনে কোনো ভালোবাসা নাই। আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি, প্লিজ এসব কাজ করা ছেড়ে দাও। মিতু আমার চোখের দিকে তাকিয়ে আছে। বিশ্বাস করো, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। মিতু আমাকে জড়িয়ে ধরে আর বলল। আমারও তোরে খুব পছন্দ হয়, কিন্তু কিভাবে কি করব বল, আমি যে কেউ মাফিয়া। এসব পথে চলা ছেড়ে দাও তুমি। মিতু কোনো কথা বলল না, আমাকে একটা খালি গোডাউনে নিয়ে এলো। মিতু আমার পিছনে পিছনে আসছে। আমাকে পাহারা দিতে হবে না, আমি কোথাও যাব না। আয় আমার সাথে। মিতু গোডাউনের ভিতর নিয়ে গেল। দেখি এখন অনেক মেয়ে আছে। আমি ফোনের ক্যামেরাটা আস্তে আস্তে অন করলাম। এখানে যে কয়টা মেয়ে দেখতে পেলি, সবাইকে তোর মতো ছেলে ধর্ষণ করেছে। ওরা সবাই মারা যাইতেছিল, সবাইকে আমি এখানে নিয়ে আসছি, আর ওদের যারা ধর্ষণ করেছে সব কয়টাকে মেরে ফেলেছি। এখন বল, এইখানে আমার কি কোনো দোষ আছে? ছোটবেলা থেকেই মা বাবাকে হারিয়েছি, কারোর ভালোবাসা পাই নাই। এই পথে পথে আমার জীবন কাটাতে হয়েছে, আর নারীদের উপর এই অত্যাচার দেখে আমি সহ্য করতে পারি নাই, তাই এই পথ আমাকে বেছে নিতে হয়েছে। আমি মিতুর কথা শুনে মিতুকে জড়িয়ে ধরলাম। আমাকে মাফ করে দাও, আমি বুঝতে পারি নাই আসলেই তুমি যা করো সব ভালো কাজ। মিতু আমাকে জড়িয়ে ধরে আর বলল। তোমাকে এখানে আনার জন্য সরি।
এখন এখান থেকে চলে যাও। সুমাইয়া, ওরে দিয়ে আয় তো। না, আমি এখন থেকে আজকে যাব না, তোমার সাথে থাকবো। আর তুমি এই কাজ ছেড়ে দাও, আমি কথা দিচ্ছি আমি আর আমাদের সমাজে এই কাজ কখনো হতে দিব না। তুমি পারবা না, তুমি একা কি করবা? আমি একজন পুলিশ। মিতু আমাকে ছেড়ে দিয়ে বলল, কি বললি তুই? তবে তোমার এই কাজকে আমি সমর্থন করি। আর এই কাজ তুমি ছেড়ে দিবা, আমি তোমাকে বিয়ে করে নতুন করে সবকিছু শুরু করতে চাই। না না, এইটা কখনোই সম্ভব না। আমি চলে গেলে ওদের কি হবে? ওদের সবাইকে আমার বন্ধুর কোম্পানিতে চাকরি দিব। সত্যি তো? পরে আবার অন্য কিছু করবা না তো? পুলিশদের বিশ্বাস করতে নাই। আমার ভালোবাসাকে তো বিশ্বাস করো। মিতু আমাকে জড়িয়ে ধরে কেঁদে দিল। অনেক ভালোবাসি যে তোমাকে, তোমার জন্য আমি আমার জীবনটাও দিয়ে দিতে পারি। কোনোদিন মাঝপথে ছেড়ে দিবা না তো? আমার বুকে যতদিন নিঃশ্বাস আছে ততদিন তোমাকে আগলে রাখবো। আমার মতো একটা এতিম মেয়ের জন্য এত কিছু কেন করছো? এই সাবধান, আমার বউকে এতিম বলবা না। বিয়ে করার আগেই বউ হয়ে গেলাম কিভাবে? বিয়ে করি নাই তো কি হয়েছে, বিয়ে তো করবই নাকি। আচ্ছা, তুমি বাড়িতে যাবা না? না, আজকে তোমার সাথে এখানে থাকবো। কিন্তু সবাই যে আমাকে খুঁজতেছে। দাঁড়াও, আমি দেখতেছি বলে স্যারের কাছে কল দিতেই, লাদেন, তুমি ঠিক আছো তো? জি স্যার, আমি ঠিক আছি, তবে আপনার সাথে আমি কিছু কথা বলতে চাই। বলো। স্যার, আমি মাফিয়া গ্যাং লিডারকে বিয়ে করতে চাই। কি বলছো? ও তো একজন অপরাধী। স্যার, একজন যদি অপরাধ করে আর সে যদি এখন ভালো হতে চায়, তাহলে কি তাকে ভালো হতে দিবেন না? আমি তাকে কোন বিশ্বাসে মাফ করে দিব? স্যার, আমি কালকে সকালে মিতুকে বিয়ে করব, আর সাক্ষী হিসেবে আপনি থাকবেন। আর আমি কথা দিচ্ছি ও কোনোদিন আর এসব কাজ করবে না। আর ও যাদের খুন করছে সবকটার প্রমাণ আমি আপনাকে দিব। তাহলে আপনি বুঝতে পারবেন ও নির্দোষ। খুন করেছে ঠিকই, তবে সবকটাকে অপরাধীকে যে আমাদের করা উচিত ছিল। বুঝলাম, কিন্তু তুমি কিভাবে মাফিয়া মেয়ে বিয়ে করবে কিছুই বুঝলাম না। আসলেই স্যার, আমরা দুইজন দুইজনকে আগে থেকেই ভালোবাসতাম। আচ্ছা, এই দিকের ব্যাপারটা আমি সামলাবো। আর এসব খুন খারাপি আর যাতে না শুনি। কথা দিলাম স্যার আপনাকে। আর কালকে কাজী অফিসে কিন্তু আপনি থাকবেন। অবশ্যই অবশ্যই থাকবো। আচ্ছা স্যার, ফোন রাখি। মিতু দেখি কান্না করছে। আমি মিতুর চোখের পানি মুছে দিয়ে, এই এভাবে কান্না করছো কেন? আমার জন্য এত কিছু কেন করছো? কেন আমাকে ভালো করছো? আমার বউ খারাপ থাকবে এটা আমি চাই না। আচ্ছা, এখানে কতগুলো মেয়ে আছে? 10 জনের মতো। সবাইকে বলবা আগামীকাল 11টার দিকে এই ঠিকানায় থাকতে। সত্যিই তুমি সবাইকে চাকরি দিতে পারবা? আমার বউ এতদিন সবার দেখাশোনা করছে, এখন আমি এদের দেখবো না তা কি করে হয় বলো? সত্যিই তুমি অনেক অনেক ভালো। আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি। সেম টু ইউ। এটার অর্থ আবার কি? মানে আমি তোমাকে ভালোবাসি, আর কাল থেকে তুমি আমার কাছে পড়তে বসবা। যা, কি যে বলেন না। এই বয়সে পড়বো? সবাই তো লজ্জা দিবে। আর আমি বলছি আমার কাছে শুধু রাতে পড়তে বসবা। আচ্ছা, তোমার কাছে পড়তে আমার কোনো আপত্তি নেই। রাতে যখন ঘুমাতে যাব তখন। কি গো বউ, আমি কোথায় থাকবো? কেন? আমার সাথে উপরে থাকবা? যদি উল্টাপাল্টা কিছু হয়ে যায় তাহলে? এই কি দেখছো? একটা রাইফেল দেখি একদম বুক দিয়ে ঢুকিয়ে দেব। যদি আমি মারা যাই? আমাকে ভালোবাসা শিখিয়ে তুমি কই যাবা? হ্যাঁ, আরে মজা করছি বলে শুয়ে পড়লাম। মিতু আমার জন্য সাইটের বালিশে শুয়ে পড়ল। এই কি করস? কেন? আমি আবার কি করলাম? এইদিকে আসো বলে মিতুকে আমার বুকে আনলাম। তুমি এত রোমান্টিক কেন? খালি বিয়েটা হতে দাও, পরে দেখবো না রোমান্টিক কত প্রকার ও কি কি। আমিও দেখতে চাই।
আমাকে পেয়ে তুমি কি খুশি গো? অনেক অনেক খুশি। আজকে আমি খারাপ পথ ছেড়ে ভালো পথে যাওয়ার একমাত্র কারণ হলে তুমি। কথা বলতে বলতে কখন যে ঘুমিয়ে গেলাম বলতে পারি নাই। সকালে সবগুলো মেয়েকে অফিসে পাঠিয়ে বন্ধুকে কল করে বললাম, সব ঠিক আছে তো? সবকিছু ঠিকঠাক। আমাকে বিশ্বাস করতে পারো নাই, এখনো বুঝলাম। সরি, রাগ করিও না। হুম, আচ্ছা তুমি রেডি হও, আমাদের কাজে অফিসে যেতে হবে। তোমার মা বাবা বকবে না আমাকে বিয়ে করছো? সেই ব্যবস্থা আমি করতেছি বলে আপুকে কল দিলাম। কিরে ভাই, তুই ভালো আছিস তো? তোর কিছু হয় নাই তো? আরে না আপু, আমার কিছু হয় নাই। আর তুমি এখন কই আপু? আমি তো বাড়িতে। তাড়াতাড়ি আমাদের পাড়ার কাজী অফিসে চলে আসো। কেন রে ভাই, আজ আবার কার বিয়ে? আরে আপু এসে দেখবানে। তুমি আসো তো। আচ্ছা। ফাহিম আর স্যারকে বললাম আসতে। বেবি চলো, এখন সবাইকে বলছি আসতে। আমার না খুব ভয় করছে। তুমি এক কাজ করো, আপু আসতে আপুকে সালাম করবা আর আপুর মন জয় করার চেষ্টা করবা, তাহলে সব ঠিক হয়ে যাবে। আমি এত কিছু পারবো তো? অবশ্যই, আমি আছি না তোমার সাথে। মিতুকে নিয়ে কাজী অফিসে আসার পরে একে একে সবাই এসে পড়লো। লাদেন সাথে এই মেয়েটাকে? আপু এটা বলতেই মিতুকে আপুর পায়ে সালাম করে দিল। আমি মনে মনে বললাম, যাক, জায়গা মতো কাজ হয়েছে। এই মেয়ে তুমি কে? আপু আমি না ওকে খুব ভালোবাসি, তাই ওকে আমি বিয়ে করতে চাই। দাঁড়া, তোর বিয়ের ভূত বের করছি। মিতুমা থাম, ছোট মানুষ, থাক বাদ দাও। ওদের ইচ্ছে মতো আমরা বিয়ে করিয়ে দেই, যদি ওরা সুখে থাকে। তুই প্রেম করিস ভালো কথা, তার মানে এই না যে আমাকে বলবি না। আমি আপুকে জড়িয়ে ধরে বললাম, সরি আপু, আমার না তোমাকে এই কথা বলতে খুব ভয় হচ্ছিল, মাফ করে দাও আপু। আমি না হয় মেনে নিলাম, মা বাবার কথা একবার চিন্তা করতি। এই জন্য তুমিই আছো আপু। ছাড় আমাকে বলছি। আমি তোমার বাবা মার সাথে কথা বলবো। আচ্ছা, এখন ওদের বিয়ের কাজটা শেষ করে ফেলি। ফাহিম আমার কানের কাছে এসে বলল, তোরে শুধু পটাইতে বলছিলাম, আর তুই কিনা একদিনে বিয়ে করে ফেললি। কথাবার্তা ঠিক করে বলবি, জানিস না আমার বউ একজন মাফিয়া, গুলি করে তোর মাথায় গুলি উড়িয়ে দিবে। বাবা, তুই যে কিভাবে এই মেয়েকে কন্ট্রোল করবি তাই চিন্তা করছি। এত কিছু তোর চিন্তা করতে হবে না, দেখবি এক রাতে সব কিছু ঠিক হয়ে যাবে। এই তোরা কি বলছিস ফুসফুস করে? কিছু না আপু। তোমার নাম কি? জি, আমি মিতু। কাজী সাহেব বিয়ের কেস শুরু করেন। খুব সুন্দর করে আমাদের বিয়ে হয়ে গেল। সবাই মিলে বাড়ির দিকে রওনা দিলাম। বাড়িতে আসার পর আপু কলিং বেল বাজতেই মা এসে দরজা খুলে দিল। কি ব্যাপার, আজকে সবাই দেখি একসাথে? আর এই মেয়েটার নতুন বিয়ে হয়েছে মনে হয়। হয়েছে না, হয়ে গেছে তোমার ছেলের সাথে। কি? সত্যি। এই, তুই আমার বাড়ি থেকে বেরিয়ে যা, তোর মতো ছেলের দরকার নাই। মা বাবা ছাড়া একা একা বিয়ে করে নিলি। স্যার, আপু, ফাহিম সবাই খুব কষ্ট করে মা বাবাকে রাজি করালো। সব ঝামেলা শেষ করে বাসর ঘরে ঢুকলাম, দেখি মিতু খুব সুন্দর করে বিছানায় বসে আছে। আমি গিয়ে মিতুর মুখের ঘুমটা উঠালাম। আজকে মিতুকে অন্যরকম সুন্দর লাগছে। বউ, ও বউ, তোমাকে তো আজকে অনেক সুন্দর লাগছে। এতটা সুন্দর আমি না। আমার কাছে তো সুন্দর, নাকি? একটা কথা চিন্তা করলে খুব কষ্ট হয়। আগে ছিলাম কি আর এখন কি, আমি কোনোদিনই চিন্তা করতে পারি নাই আমার যে বিয়ে হবে। এসব কথা বলে নিজেকে আর দুঃখ দিয়ে লাভ নেই। হুম। এই বইটা নিয়ে এখন পড়তে বসেন। এই মেরে ফেলবো কিন্তু। আজকে একটা শুভ রাত, এসব পড়ে টরে সময় কাটাতে চাই না। বাবা, মেয়ে দেখি তো আমার থেকেও বিরাট চালু। আমার জামাই এত রোমান্টিক, আর আমি যদি একটু রোমান্টিক না হই তাহলে কি হয়? সবকিছু ভুলে গিয়ে মিতুকে নিয়ে সুখের সাগরে ভাসতে লাগলাম। আজ 4 বছর হয়ে গেল। আমার একটা ছোট ছেলে আছে, নাম মাহিন। আর আমার চাকরির জন্য সবসময় বাহিরে থাকতে হয়। আর আমার আপুকে ফাহিম বিয়ে করছে। তারা নাকি আগে থেকে প্রেম করতো, আর ফাহিম অনেক ভালো, তাই দিয়ে দিছি।
ওই দেখো তোমার ছেলে কি বলে। কি বলে আমার ছেলে? তার নাকি একটা রাইফেল দরকার। কোন বুড়ি দেখে নাকি পাগল হয়ে গেছে। কিরে, বাবা মার মতো মাফিয়া ডন হতে চাস? মাফিয়া কি বাবা? তোর মাকে জিজ্ঞেস কর। মিতু আমার দিকে চোখ গরম করে বলল, রাতে মজা দেখব, মনে রাখিও। পারো তো শুধু এইটাই। কি বললা? তোর মাথায়। এভাবেই আমাদের সুখে শান্তিতে সংসার কাটতে লাগলো।